হল ভিত্তিক এই রাজনীতি না রাখি তাহলে সেই রাজনীতিটা হবে কোথায়? আমি মজা করে অনেকগুলো জায়গায় বলছি তাহলে আমরা কি ওনাদের মতো সচিবালয়ে রাজনীতি করবো নাকি? গোটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ সেট হয় যে এই গ্রুপে, সেটা তিনি কন্ট্রোল করেন। বিশ্ববিদ্যালয় একটা তালিকা প্রকাশ করেছিলেন যে কারা কারা এটার সাথে যুক্ত। সেই তালিকা শুধুমাত্র জুলাইয়ে যারা যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলা হয়েছে, তার পূর্ববর্তী সময় যারা যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলা হয় নাই। মেঘবুলার বসু, আপনার একটি মন্তব্য নিয়ে একটু কথা বলতে চাই। প্রশাসনের সঙ্গে শিবিরের অন্তরঙ্গতা জলের মতো স্পষ্ট, এমনটা বলেছেন। এই যে হল রাজনীতি বন্ধ হওয়ার পেছনে বা করার পেছনে কি এটিকে একটি অন্যতম কারণ বলে মনে করছেন? আমার কাছে মনে হয় যে ডাইনামিকটা আরো অনেক জটিল, সবটা একদম শিবিরের উপর চাপাই দিলেও হবে না। কারণ আমরা দেখতে পেয়েছি বাকছাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা যেটি করেছেন সেটা আরো মজার, যে শিবিরের তো তাও অতটুকু লজ্জা আছে যে তারা এটা প্রকাশ্যে করেন নাই। তারা একটা ছাত্র সংগঠন হয়ে তারা নিজেরা তাদের নেতা নেত্রীদের পাঠিয়ে দিয়েছেন হল রাজনীতি নিষিদ্ধ করার জন্য হচ্ছে এই আন্দোলন করতে, এবং এটা তাদের প্রকাশ্য অবস্থান। আপনারা তাদেরকে মানে এই আলোচনাগুলোতে আপনারা বাকছাসের নেতাকর্মীদেরকে একটু ডাইকেন, কারণ তাদের এই অবস্থানটা শোনা দরকার, তারা কি আসলে কি বলতে চায়। তারা বলতেছে বারবার করে যে তারা প্রথমে কিন্তু তারা এই যে বিরাজনীতিকরণের যেই পুরো আলোচনা যে ছাত্র রাজনীতি থাকবে না, আগস্টের পর থেকে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বানিয়ে এই পালে অনেক দিন হাওয়া দিয়েছে। তারপরে তারা যখন বুঝতে পেরেছে যে এই পপুলিজম মার্কেটে বেশি দিন টিকবে না, তখন তারা আবার নিজেদের ছাত্র সংগঠন ফর্ম করেছেন। কিন্তু এখনো তারা বলতেছে হল এবং একাডেমিক এরিয়ায় কোনো রাজনীতি থাকতে পারবে না। তাহলে হল এবং একাডেমিক এরিয়ায় যদি রাজনীতি না থাকে তাহলে রাজনীতিটা কোথায় হবে? আমি একদিকে বলতেছি ছাত্র ঘনিষ্ঠ রাজনীতি চাই, আমি বলতেছি যে উপর থেকে কোনো নেতার কথায় রাজনীতি পরিচালিত হবে না এরকম রাজনীতি আমি চাই। আমি চাই এমন রাজনীতি যেটা ছাত্রের সাথে ঘনিষ্ঠ, ছাত্রের সাথে সম্পৃক্ত। তাহলে একটা ছাত্রের বিচরণের জায়গাগুলি কোথায়? একটা হচ্ছে তার ফ্যাকাল্টি, একটা হচ্ছে তার হল। তাহলে আমি যদি ফ্যাকাল্টি ভিত্তিক একাডেমিক এরিয়া যেটা বলতেছে এবং হল ভিত্তিক এই রাজনীতি না রাখি তাহলে সেই রাজনীতিটা হবে কোথায়? আমি মজা করে অনেকগুলো জায়গায় বলছি তাহলে আমরা কি ওনাদের মতো সচিবালয়ে রাজনীতি করবো নাকি? তো কিন্তু কথা হচ্ছে যে এইটা আমি ধরেন খানিকটা শ্লেষাত্মক ভাবেই বললাম, কিন্তু মূল সংকটটা হচ্ছে যে ধরেন ছাত্রদের মধ্যে একটা ট্রমা আছে, যেহেতু গত 15 বছরের যে গেস্ট রুম, গণরুম এবং একদলীয় ব্যবস্থা হলে, তাই নিয়ে একটা বিশাল ট্রমা আছে। তো সেই ট্রমাটাকে কিছু গোষ্ঠী কাজে লাগাচ্ছে সেটার মধ্যে, এবং সেটার সাথে থেকে নিজেদের ডিফারেন্সিয়েট পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো করতে পারছে না। শিবির নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে, বাকছাস নিয়ে কথা হলো, আর একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এখানে হচ্ছে হলে হলে ছাত্রলীগের যে সাবেক নেতাকর্মীরা আছে। আপনারা দেখতে পারবেন এই যে কোট আনকোট সাধারণ শিক্ষার্থী, আপনারা মধ্যে আলোচনায় আসবে জুলিয়াস সিজার তালুকদার, তিনি হচ্ছেন 2024 জুলাইয়ের পরে বাংলাদেশের সবচেয়ে বড় সাধারণ শিক্ষার্থীতে পরিণত হয়েছেন। অথচ এই লোক ছাত্রলীগের আমলে এহেন অপকর্ম নাই যেটা তিনি করেন নাই। এর রোধ করা কেন সম্ভব হলো না? মানে যেভাবে বিশ্ববিদ্যালয় থেকে এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছিল, তারপর এটা কেন একেবারে প্রতিরোধ করা সম্ভব হলো না? এত বড় মানে প্রথম দিন যেদিন আপনাদের নমিনেশন ছাড়া হলো সেদিন প্রথম ব্যক্তি কিভাবে একজন ছাত্রলীগের নেতৃস্থানীয় কেউ হয়? এই কথা জুলিয়াস সিজার তালুকদারের যে আলোচনাটা, এইটা এখানে শিপন ভাই আছেন, উনি বলতে পারবেন যে মিটিংয়ে আমি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে স্পেসিফিক্যালি জুলিয়াস সিজার তালুকদারের নামটা উল্লেখ করেছিলাম যে এইরকম লোকগুলা এখনো ক্যাম্পাসের ন্যারেটিভ কন্ট্রোল করছে। তিনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে দুটো গ্রুপ আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এবং শিক্ষার্থী সংসদ 2। এই শিক্ষার্থী সংসদ 1-এর অ্যাডমিন হচ্ছে জুলিয়াস সিজার তালুকদার। অর্থাৎ গোটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ সেট হয় যে এই গ্রুপে, সেটা তিনি কন্ট্রোল করেন। তো এই যে উনারা অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেক লোক ছিলেন যারা 18, 19, 20, 21 এই সময় পর্যন্ত ছাত্রলীগের রাজনীতি করেছেন, দমন পীড়ন করেছেন, কিন্তু পরবর্তীতে নানাবিধ কারণে তারা ছাত্রলীগের রাজনীতি থেকে সরে গেছে। এবং আরো কিছু গ্রুপ রয়েছে যারা জুলাইয়ের সময় হয়তো একটা ইতিবাচক অবস্থান গ্রহণ করেছিলেন বা অন্ততপক্ষে একটা নিরপেক্ষ নিউট্রাল অবস্থান গ্রহণ করেছিলেন। ফলে বিশ্ববিদ্যালয় তো কোনো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রসেস হয়নি। বিশ্ববিদ্যালয় একটা তালিকা প্রকাশ করেছিলেন যে কারা কারা এটার সাথে যুক্ত। সেই তালিকা শুধুমাত্র জুলাইয়ে যারা যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলা হয়েছে, তার পূর্ববর্তী সময় যারা যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলা হয় নাই। এখন আমরা ধারণা করি পূর্ববর্তী হামলার সাথে যারা যুক্ত তাদের নাম নেওয়া হয়নি বা তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। তার একটা বড় কারণ এই নামগুলো খুঁজতে গেলে অনেক বড় বড় সমন্বয়ক, অনেক নানান কিছু বের হয়ে আসবে। তো সেই কারণে তারা জুলাই পর্যন্ত রাখতে চেয়েছিলেন। আরো ইন্টারেস্টিং হচ্ছে জুলাই কেন্দ্রিক তারা যে লিস্টে দিয়েছিলেন সেই লিস্টে তানভীর হাসান সৈকতের নাম নাই। তো তার পরবর্তীতে তাদের আমি জানি না এটা শেষ আপডেট কি, তারা পরবর্তীতে রাজি হয়েছিলেন যে না, তারা শুধু জুলাই না, তার পূর্ববর্তী সময়ের যেই লোকগুলি করেছিলেন বিভিন্ন রকম মানে আক্রমণের সঙ্গে সংযুক্ত ছিলেন তাদেরকেও তারা লিস্টে অন্তর্ভুক্ত করবেন, এই কমিটমেন্ট বিশ্ববিদ্যালয় শেষমেশ দিয়েছিল। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে যে ধরেন একজন মানুষ ফৌজদারি অপরাধের সাথে যুক্ত, এখন আপনি তার বিরুদ্ধে কোনো মামলা করেন নাই, তাকে আপনি বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্রিকেট করেন নাই,
তাহলে সে যদি এসে বলে যে আমি প্রার্থী হব, আপনি ঠেকান কিভাবে? কিভাবে ঠেকাবে? জুলিয়া সিজার তালুকদার যদি এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়, এটা তোমার মনে হয় একটা ক্রাইসিস তৈরি করবে, কারণ আপনি তো সে নমিনেশন নেওয়ার আগ পর্যন্ত তাকে কিছু করেন না। কিছু করেন। সো এইভাবে করে তো হইতে পারে না যে একটা করে এরকম ক্যান্ডিডেট আপনার ফর্ম তুলবে এবং সেই স্টুডেন্টরা প্রতিবাদ করবে, তারপর তাকে ধর যদি প্রতিবাদ না করে বা এরকম চোখের আড়ালে চলে যায়, সেক্ষেত্রে বা কি করার আছে?